আজকে সংসদে বসে মাননীয় বিরোধী দলের সদস্যদের সংবিধান, আইন, ওয়াহিদুজ্জামান রাজনীতি, আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে যে কথাগুলো শুনছি, আর মনে হচ্ছে আমার 30 বছরের পেশাগত জীবনের শিক্ষা, আমার 30 বছরের আইনজীবী হিসেবে যে অভিজ্ঞতা, তাকে সব মিছে, সবই ভুল, সবই কি মিথ্যে, এইটা মনে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমার সম্বিত ফিরে আসার পরে মনে হলো বিরোধী দলের মাননীয় সদস্যরা ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে আন্দোলন বক্তব্য রাখছেন। ওনাদের প্রথম বক্তব্য, ওনারা সংবিধান মানেন না, অথচ আজকের যে প্রশ্ন, 10 ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে, সংসদ সদস্য নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে, সেই পদ্ধতি অনুসরণ করে ওই পদ্ধতিটা হলো সাংবিধানিক পদ্ধতি। একদিকে বলবেন 72-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। মাননীয় স্পিকার, আজকে আমার বিরোধী দলের সদস্যরা যে বক্তব্য দিচ্ছেন, যে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়েছেন, নির্বাচিত হয়েছেন ওই সংবিধানের আলোকে। ওই বিরোধী দলীয় সদস্যরা যে অধ্যাদেশের উপরে, আদেশের উপরে নির্ভর করছেন, ওই আদেশের 12 ধারাটা পড়ে দেখেন। ওনারা জুলাই সনদকে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেই আইনে উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে 72-এর সংবিধান আমাদের কাছে বেসিস। এটা 24-এর জুলাই বিপ্লব উত্তর সময়ে, গণ অভ্যুত্থান উত্তর সময়ে এই ম্যান্ডেটটা জনগণ আমাদেরকে দিয়েছে। এই সংবিধানকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এবং যাবতীয় কার্যক্রমে আমরা সংশোধনী আনতে পারবো সংবিধানে। মাননীয় স্পিকার, আমরা এখানে যখন বক্তব্য দিচ্ছি, তখন সেই বক্তব্যের কেন্দ্রবিন্দু হলো জুলাই সনদ। জুলাই সনদকে ইফেক্টিভ করার জন্য একটি জুলাই আদেশ জারি করা হয়েছে, একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। জুলাই সনদের 6টি প্যারাগ্রাফে দেওয়া আছে। 6টি প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফ 6-এর কটা যদি একটু দেখেন, সেই 6-এর কয়ের আন্ডারে অনুচ্ছেদ 1 থেকে 47 আছে। সেই 6-এর কয়ের প্রথম শর্তই হলো, মাননীয় স্পিকার, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। আপনারা যে প্রশ্নগুলো গণভোটে দিয়েছেন, ইচ অ্যান্ড এভরি প্রশ্ন সংবিধান সংস্কার সাপেক্ষে। মাননীয় স্পিকার, আমরা যারা বিএনপি করি, আমরা একটু সহজ সরল, জুলাই বিপ্লবীদের মতো একটু আবেগী, জুলাই বিপ্লবীদের মতো জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করি, জনগণের কথা চিন্তা করি। আপনি জুলাই সনদের 22 অনুচ্ছেদে যে দেখেন, মাননীয় স্পিকার, আমি যদি বলি বিএনপি এই আবেগ নিয়ে এই জুলাই সনদকে ধারণ করে, মাননীয় স্পিকার, জাতীয় সংসদে নারী প্রার্থী দিয়েছিলেন প্রায় 5%। এই সনদে 22-এ বলা আছে, যদি আমি এইভাবে বলি, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে, তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। মাননীয় স্পিকার, আমরা ওই যে জুলাই সনদকে ধারণ করি বুকে, আমাদের রক্ত প্রবাহে জুলাই সনদ মিশে আছে, সেইটাকে ধারণ করেই বিএনপি নারী প্রার্থীকে দিয়েছিলেন। ওনারা জুলাই সনদ বলছেন, জুলাই সনদ বলতে বলতে ওনাদের মুখে ফেনা উঠে যাচ্ছে। এইটা স্বাক্ষরের পরে যে নির্বাচন গেছে, সেই নির্বাচনে একজন নারী প্রতিনিধিকে ওনারা মনোনয়ন দেননি। মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে রাখেন,
23 অনুচ্ছেদে বলা আছে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের থেকে, এই যে দেওয়া আছে আপনি পড়েন। আপনি মাননীয় স্পিকার, জুলাই সনদের 23 অনুচ্ছেদে বলা আছে, আপনি আমাকে অ্যাড্রেস করেন, মাননীয় ওনাকে স্পিকার, বলবেন না। 23 অনুচ্ছেদে বলা আছে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদীয় দলের নেতা জুলাই সনদকে বুকে ধারণ করেছেন, চেতনায় ধারণ করেছেন, আর করেছেন বলেই ডেপুটি স্পিকার পদটি তাদেরকে অফার করা হয়েছিল। মাননীয় স্পিকার, ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ওনারা প্রশ্ন তুলেছেন জুলাই সনদ না 72 সংবিধান, জুলাই সনদ না সংবিধান। মাননীয় স্পিকার, আমাদের 1972 সালের যে সংবিধানের আলোকে এই সংসদ রচিত হয়েছে, গঠিত হয়েছে, সেই 72 সংবিধানের সাথে বাংলাদেশের লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে। সেই সংবিধানের সাথে লাখো মামুনের ইজ্জত এবং সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধান যতবার সংশোধন হয়েছে, সেই সংশোধনের মধ্যে 72 থেকে 75 পর্যন্ত একদলীয় শাসনামলে প্রায় 30,000 বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যার রক্ত জড়িয়ে আছে। এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল। পৃথিবীর ইতিহাসে মাননীয় স্পিকার, সামরিক শাসনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া হয়, এটার একমাত্র উদাহরণ বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। যে কারণে আমরা বলি বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সবকিছু এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত ধরে। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এনেছি, আমরা বাংলাদেশের সাংবিধানিক সংশোধনী বহুদলীয় গণতন্ত্র এনেছি, ন্যায় বিচারের পথ উন্মুক্ত করার জন্য আমরা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এনেছি। আমরা 82 থেকে 90 পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া, শাহজাহান, সিরাজ, জেহাদ, নূর হোসেন, ডাক্তার শামসুল আলম খান মিলনের রক্তের বিনিময়ে আমরা 90 সালে যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, তার প্রেক্ষিতে মাননীয় স্পিকার, 91 সালে যে পার্লামেন্ট এসেছিল, সেই পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র এনেছিলেন, যার কারণে আজকে ওনারা এক্সারসাইজটা করতে পারছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার বন্ধুরা আইনের কিছু ফেলাসাজ ব্যাখ্যা দিয়েছেন। ওনারা বলেছেন আদেশ আইন, আমিও বলছি আদেশ আইন। কোন আদেশ আইন সেটা ওনারা বুঝতে পারছেন না। মাননীয় স্পিকার, 1897 সালের একটা আইন আছে যেটার নাম জেনারেল ক্লজেস অ্যাক্ট। জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 20 থেকে 24 পর্যন্ত আমার বন্ধুদের পড়তে বলবো। সেখানে বলা আছে অ্যাক্ট অফ পার্লামেন্টের আন্ডারে অথবা রেগুলেশনের আন্ডারে কোনো অথরিটিকে যদি কোনো অর্ডার পাস করার অথরিটি দেওয়া থাকে, তাহলে সেই অর্ডারটা আইনের উপর রূপ পাবে। মাননীয় স্পিকার, জুলাই আদেশটা দেখবেন এবং অধ্যাদেশটা দেখবেন। অধ্যাদেশের উপরে লেখা আছে আর্টিকেল 93 অব দি কনস্টিটিউশনের আন্ডারে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। আর অর্ডার যেটা ওনারা দেখাচ্ছেন, ওই অর্ডারের কোনো জায়গায় কোন আইনের ব্যাকিং এ অর্ডার পাস করা হয়েছে? নাথিং লাইক দ্যাট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 190 বছরের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, বিভক্ত হয়েছিল। সমঝোতার ভিত্তিতে ভারত রাষ্ট্র পরিচালনা করেছিলেন, 3 বছর পরে তারা সংবিধান পেয়েছিল। সমঝোতার ভিত্তিতে পাকিস্তান 9 বছর পরে সংবিধান রচনা করতে পেরেছিলেন। আমাদের 24-এর সমঝোতার দলিল হলো আমরা এই সংবিধানের পথ ধরে হেঁটে যাব, এই সংবিধান সংশোধন করব। কোন কোন জায়গায় সংশোধন করব সেটা আমরা জুলাই সনদের মধ্যে ধারণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই সনদের মধ্যে
যেভাবে সংবিধান সংশোধনের কথা বলা আছে সেটা একটু আপনাকে পড়ে শোনাই মাননীয় সদস্যদের জন্য। জুলাই সনদের 17 নম্বর অনুচ্ছেদে যদি যাই মাননীয় স্পিকার, সেখানে কি বলা আছে? 17 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে আইনসভা গঠন হবে। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল আমাদের বিএনপির পক্ষ থেকে। নোট অফ ডিসেন্টে বলা হচ্ছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আমাদের ম্যান্ডেট সুস্পষ্ট আছে। আমাদের নির্বাচন ইশতেহার অনুসারে আমরা জুলাই সনদকে একসাথে পড়ে আমরা এগিয়ে যাব, সংবিধানকে সামনে রেখে সংবিধান আমরা সংশোধন করতে বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেকেই বলেছেন গণ অভ্যুত্থান নয়, এটাকে বিপ্লব ডাকতে হবে। মাননীয় স্পিকার, জুলাই সনদের 38 নম্বর পেজের আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জুলাই সনদ বলতে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে। এখানে 1 নম্বর প্যারাগ্রাফেই অঙ্গীকারনামার 1 নম্বর প্যারাগ্রাফে বলা হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। আপনারা ভালো করে দেখেননি কেন আমি হবস লক্স রুশোর কথা বলেছিলাম? মাননীয় স্পিকার, আইন হলো একটি সামাজিক চুক্তি। ষষ্ঠদশ এবং ষোড়শ শতাব্দীতে সুইস দার্শনিক রুশো, ব্রিটিশ দার্শনিক লক, হবস বলেছেন মানুষ কিভাবে শাসিত হবে, কিভাবে চলবে তারা নিজেরা সামাজিক চুক্তির মাধ্যমে নির্ধারিত করবেন। সেই সামাজিক চুক্তির ফরম্যাট হলো এই যে সংসদে বসেছি আমরা, এই যে আমাদের গঠনতন্ত্র সংবিধান, এইটাই আমাদের সেই সামাজিক চুক্তি। মাননীয় স্পিকার, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। 72-এর যে সংবিধান, যুদ্ধোত্তর বাংলাদেশের সেই সংবিধান কিন্তু কোনো বাংলাদেশের পার্লামেন্টে রচিত হয়নি। বাংলাদেশের বিজয়ী জনগোষ্ঠী নির্ধারণ করেছিলেন যে 70-এর নির্বাচনে পাকিস্তানি সংবিধানের আন্ডারে যারা নির্বাচিত হয়েছিলেন তারা বসে একটি সংবিধান পরিষদ গঠন করবেন। সেই সংবিধানের আলোকেই সেইভাবে আমরা সংবিধান রচিত করেছি। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের এই বিষয়টাকে 24-এর জুলাই সনদটাকে আপনারা বড়জোর তুলনা করতে পারেন 90-এর গণ অভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। 3 জোটের রূপরেখায় ছিল এরশাদের পতনের পরে প্রধান বিচারপতি রিজাইন করে এসে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। 3 জোটের রূপরেখায় ছিল উনি প্রধান বিচারপতি পদে ফেরত যাবেন। 3 জোটের রূপরেখায় ছিল বাংলাদেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। ইয়েস, ইট ইজ বিএনপি যে তার রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করে 1991 সালের পার্লামেন্টের পরে জাতীয় সংসদে সংশোধনী এনেছেন। মাননীয় স্পিকার, আমরা আপনার সামনে বলতে চাচ্ছি, আপনার মাধ্যমে সংসদকে বলতে চাচ্ছি, আমরা যেমন জাফর, জয়নাল, জিপাল শাহ, কাঞ্চন, রাউফুন, বসুনিয়া রক্তের কাছে ঋণী, আমরা যেমন 72 থেকে 75 আসাদ, বাচ্চু, মাসুদ, হারুনের কাছে ঋণী, আমরা যখন 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মুগ্ধ, আনাস, ওয়াসিমের কাছে ঋণী, ঠিক একইভাবে আমরা এদেশের 30,000-এর মতো পঙ্গু জুলাই যোদ্ধাদের কাছে ঋণী। আমরা বিশ্বাস করি ফ্যাসিস্টদের বিদায়ের জন্য শুধুমাত্র গুটি কয়েক আমাদের মতো রাজনৈতিক কর্মী এখানে আসেনি। ফ্যাসিস্টদের বিদায়ের জন্য দীর্ঘ 17 বছর বাংলাদেশে বিএনপির উপর এবং আপনাদের উপর স্টিম রুলার চলেছে। আপনারা যদি নির্যাতিত মানুষের মুখচ্ছবি খুঁজেন, তাকিয়ে দেখেন আমার পার্লামেন্টের সংসদ নেতা বাংলাদেশের নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মন্ত্রী হিসাবে আপনার কাছে আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ 15 মিনিট সময় দিয়েছেন আমাকে। আমি একটু সময় চাচ্ছি মাননীয় স্পিকার। আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন, কারণ বিরোধী দলকে একটু বেশি টাইম দিতে চাই আমি। অলরেডি আপনি 15 মিনিট শেষ হলে 1 ঘন্টা বলা হবে আপনার।
আচ্ছা 3 মিনিট, আর 3 মিনিট বলেন, বিরোধী দলকে একটু 5 বেশি টাইম মিনিট দেন মাননীয় স্পিকার। বলতে বলতে তো 1 মিনিট, চাইতে চাইতে তো 1 মিনিট চলে গেছে মাননীয় স্পিকার। আচ্ছা ঠিক আছে, দেন 5 মিনিট, তাহলে বিরোধী দলকে মাত্র আমি 1 মিনিট সময় বেশি দিলাম। মাননীয় স্পিকার, আমাদের চেতনার উৎস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রেরণার উৎস বেগম খালেদা জিয়া, আমাদের সাহসের বাতিঘর, আমাদের এই মহান সংসদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আমরা প্রতিদিন যখন কাজে বের হই, রাজনৈতিক কাজ আর যে কোনো কাজে যাই, আমাদের মনে হয় আমাদের চেতনার সাথে, আমাদের সাহসের সাথে, আমাদের প্রেরণার সাথে এখনো বেগম খালেদা জিয়া জড়িয়ে আছেন। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি, আমরা যারা বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছি এই বাংলাদেশে, আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া 7 আসমানের কাছে পাশে দাঁড়িয়ে বলছেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী, চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। মাননীয় স্পিকার, সত্যিই তাই। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো বেগম খালেদা জিয়ার এই প্রেরণা আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। আমরা তাই বলছি, আইনের ভুল ব্যাখ্যা নয়। মাননীয় স্পিকার, আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন, যতক্ষণ পর্যন্ত এটা আল্ট্রাভাইরাস ডিক্লেয়ার না হবে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড ল। মাননীয় স্পিকার, এই আদেশ কোনো লই না, এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। দিস পিস অফ লেজিসলেশনস আর কমিটেড এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। এই পার্লামেন্ট সার্বভৌম পার্লামেন্ট, এই পার্লামেন্টকে কোনোভাবেই কোনো আইন দিয়ে বাধ্য করা যায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আর অর্ডারের ফেট তো বলেছি, সাংবিধানিক কোনো অর্ডার দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সংবিধানের 4th তফসিলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যখন সংবিধান ছিল না মাননীয় স্পিকার, তখন প্রেসিডেন্ট অর্ডার পাস করতে পারতেন। যখন মার্শাল লর সময় সংবিধান থাকে না, তখন সাসপেন্ডেড থাকলে অর্ডার পাস করতে পারতেন। কিন্তু যখন সংবিধান থাকে, আমাকে প্রশ্ন করা হয়েছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি কোন ক্ষমতা বলে অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করেছিলেন? যে ক্ষমতা বলে এনসিপির বর্তমান চেয়ারম্যান শপথ নিয়েছিলেন, ওই ক্ষমতা বলেই আমি দায়িত্ব পালন করেছি। মাননীয় স্পিকার, আমার বন্ধুদের বলতে চাই, এই সংকটময় অবস্থায় রাষ্ট্রপতির সামনে রাষ্ট্র রক্ষা করা একটা দায়িত্ব ছিল। আর্টিকেল 64 যদি ওনারা পড়ে দেখেন, আমি অনুরোধ করব, অ্যাটর্নি জেনারেল ইজ ফর বাংলাদেশ, নট অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই বাংলাদেশকে সঠিক পথে ডাইরেকশন দেওয়ার জন্য I was appointed as the Attorney General for Bangladesh. আর্টিকেল 64 একটু পড়ে দেখতে বলবো। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রস্তাব দিয়েছেন, বিরোধী দলের নেতাও কিন্তু ইনডিরেক্টলি প্রস্তাবটা গ্রহণ করেছেন। উনি বলেছেন সদস্য সংখ্যা 50-50 হলে ভালো হয়। মাননীয় স্পিকার, বিচার মানেই তালগাছটা আমার। 219 জন সংসদ সদস্যের প্রতিনিধিরা পাবেন 50%, 77 জনের প্রতিনিধিরা পাবে 50%। এটা কোথায় আছে মাননীয় স্পিকার? পৃথিবীর কোন জায়গা আছে? এটা কি বৈষম্য না? এটা কোন আইনে আছে? সেই কারণে আমি বলবো, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা প্রস্তাব করেছেন, একটি সংসদীয় কমিটি গঠন করার জন্য, বিশেষ কমিটি, সেই কমিটি সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করার প্রস্তাব করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতাও যেটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি একটি কমিটি গঠন করে দেন, এই সংসদ একটি কমিটি গঠন করুক,
সেখানে আমরা সবকিছু আলোচনা করে চুলচেরা বিশ্লেষণ করে জুলাই সনদের পথ ধরে আসেন